আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাপ টক্স ইউটিউব চ্যানেল। তো আরেকটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যারা ফ্রান্সে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান, তারা কিভাবে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেটা রেডি করবেন। তো আসলে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কিন্তু আপনাদের কনফিউশনের শেষ নেই এবং এটাই হচ্ছে সবচাইতে বড় কারণ ভিসা রিজেক্ট হওয়ার। তো প্রপারলি ব্যাংক স্টেটমেন্টটা না দেখাতে পারার কারণে কিন্তু আসলে অধিকাংশ স্টুডেন্টেরই ভিসা রিজেকশন হয়ে থাকে। তো কিভাবে আপনার এই ব্যাংক স্টেটমেন্টটাকে রেডি করলে আপনার ভিসা পাওয়ার যে পসিবিলিটি এটা বেড়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী যে বছর অর্থাৎ 25 সালের সেপ্টেম্বর সেশনের যে অ্যাপ্লিকেশন, এর জন্য কিন্তু আপনাকে মোটামুটি এখন থেকেই সবকিছু গোছানো শুরু করতে হবে। তো আপনারা যারা আমার সাহায্য নিতে চান, আমি কিন্তু পেইড সার্ভিস দিয়ে থাকি। তো চাইলে আপনি ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার মেইল অ্যাড্রেসটি দিয়ে রাখবো। আপনি যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক ব্যাংক স্টেটমেন্ট বিষয়টা আসলে কী? অনেকের হয়তো ধারণা নাও থাকতে পারে, তাদের জন্য আলোচনা করছি। তো ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার ব্যাংকে কী পরিমাণ লেনদেন হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে, সেই লেনদেনগুলোকে একটি জাস্ট একটি চার্ট আকারে, একটি লিস্ট আকারে প্রকাশ করা। এটাই হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট। তো এটা আসলে কিভাবে আপনি ব্যাংক থেকে নেবেন? আপনার একটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে। তো কিভাবে আপনি আপনার ব্যাংকের স্টেটমেন্ট সেখান থেকে তুলবেন? আপনি জাস্ট ব্যাংকে যাবেন, যে ব্যাংকে আপনার যে শাখায় আপনার অ্যাকাউন্টটি রয়েছে, সেখানে গেলে আপনি সেখানে কর্মরত ব্যক্তিকে যদি বলেন আমার একটি ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তখন উনি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি স্টেটমেন্ট নিতে চান। তখন আপনি তারিখটা বললেই ওনারা কিন্তু পেজে ওনারা একটি প্রিন্ট করে দিবেন। দিয়ে ওনারা সিল, ব্যাংকের সিল এবং সাইন দিয়ে আপনাকে দিয়ে দিবেন। এটাই হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। তো এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি কার অ্যাকাউন্টে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন? আপনি তো স্টুডেন্ট, আপনি পড়াশোনা করতে আসবেন। তো নিশ্চয়ই আপনার সেরকম কোনো ফাইন্যান্সিয়াল সোর্স হয়তো নেই। তো আপনি যেটা করবেন, আপনার একজন স্পন্সর অর্থাৎ আপনার বাবা বা মা। তো স্পন্সর কিন্তু আরও আপনার আত্মীয়স্বজন যে কেউই হতে পারে, আপনার ক্লোজ যারা। বাট বাবা মা এবং ভাই বোন এর বাইরে যাওয়াটা আসলে অনেকটা রিস্ক হয়ে যায় ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাবা মা এর ভিতরেই স্পন্সর রাখতে। তো ধরেন আপনার বাবা আপনার স্পন্সর। তো আপনার বাবার যে ইনকাম সোর্স অর্থাৎ উনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ওনার যে বিজনেস অ্যাকাউন্টটি রয়েছে যেটাতে ওনার লেনদেন হয়, সেই অ্যাকাউন্টে আপনাকে স্টেটমেন্ট আকারে দেখাতে হবে। প্লাস আদার্স যে অ্যাকাউন্টগুলো রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্টে আপনাকে দেখাতে হবে। তো আপনার স্পন্সর যদি জব হোল্ডার হয়ে থাকে, তাহলে আপনি যেটা করবেন, আপনার স্পন্সরের যেই জব অ্যাকাউন্টটি, স্যালারি অ্যাকাউন্টটি রয়েছে, যে অ্যাকাউন্টে ওনার স্যালারিটি আসে, সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেবেন যে ওনার প্রতি মাসে এই পরিমাণ টাকা স্যালারি আসছে এবং পাশাপাশি অন্যান্য যে সেভিংস অ্যাকাউন্টগুলো রয়েছে ওনার, তো সেগুলো আপনি দেখাবেন। তো এর পাশাপাশি আপনি যদি নিজেও কোনো ইনকাম করে থাকেন, হয়তো আপনি জব করছেন কিংবা আপনার কোনো ছোটোখাটো বিজনেস রয়েছে, তো সেটারও কিন্তু আপনি দেখাইতে পারেন। আপনার স্পন্সরের পাশাপাশি আপনি কিন্তু নিজের যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে সেটিও কিন্তু আপনি সাথে দেখাইতে পারেন। এটাতে কোনো সমস্যা নেই। তো যারা হচ্ছে সেলফ ফান্ড রয়েছেন, অর্থাৎ যাদের কোনো স্পন্সর নেই, নিজেই নিজের স্পন্সর, অর্থাৎ আপনি হয়তো অনেকদিন ধরে জব করছেন, তো তাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো আপনি দেখাই দিবেন। তো এবার যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে আপনি কত টাকা আপনার ব্যাংকে আপনার দেখাতে হবে। তো এটা কিন্তু নির্ভর করে আসলে আপনার টিউশন ফি কত এবং লিভিং কস্ট কত। ফ্রান্সের যে ইউনিভার্সিটিগুলো নরমালি কিন্তু আপনাকে ১ বছরের আপনার অফার লেটার দিয়ে থাকে এবং ফ্রান্স এম্বাসিও কিন্তু আমাদেরকে জাস্ট ১ বছরের ভিসা দিয়ে থাকে। তো এই ১ বছরের যে লিভিং কস্ট এবং টিউশন ফির যে মোট টাকাটি, এই টাকাটি কিন্তু আপনাকে আপনার ব্যাংকে দেখাতে হবে। তো আপনি কিভাবে আপনার এই অ্যামাউন্টটি ক্যালকুলেশন করবেন? চলেন আপনাদেরকে একটি ধারণা দেই। তো ধরে নেন আপনার টিউশন ফি হচ্ছে ৫,০০০ ইউরো এবং আপনি অলরেডি রেজিস্ট্রেশন ফি দিয়ে দিয়েছেন। আপনাকে এখনও ৫,০০০ ইউরো আপনার এই যে ১ম বছর, সেই বছরে আপনার দিতে হবে
এটি হয়তো আপনাকে ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা শুরু করার পরে দিতে হবে। আর আপনি যদি ইতিমধ্যেই কোনো অ্যামাউন্ট ইউনিভার্সিটিকে পে করে থাকেন, তো সেই অ্যামাউন্টটিকে আপনার এখানে এই হিসাব থেকে বাদ দিয়ে দিবেন। জাস্ট যে অ্যামাউন্টটি আপনার রয়েছে প্রথম বছরের জন্য এখনও দেয়া বাকি রয়েছে ইউনিভার্সিটিতে, জাস্ট সেই অ্যামাউন্টটি আপনি এখানে হিসাব করবেন। তো আমি ধরে নিচ্ছি আপনার ৫,০০০ ইউরো এখনও আপনাকে দিতে হবে প্রথম বছরের জন্য। তো এবার লিভিং কস্টটা কীভাবে আপনি হিসাব করবেন? নরমালি প্যারিসে এম্বাসি আপনার যে হিসাবটি ধরে সেটি হচ্ছে ১২০০ ইউরো প্রতি মাস, এবং প্যারিসের বাইরে অন্যান্য সিটিগুলোতে ৯০০ ইউরো প্রতি মাসে ধরা হয়। তো আপনি ধরে নেন আপনার সিটিটি হচ্ছে প্যারিসের বাইরে, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে আপনাকে দেখাতে হবে ৯০০ ইউরো। তো ৯০০ ইউরো ১২ মাসে আপনার প্রায় ১০,৮০০ ইউরো হয়, এবং আপনার যে ৫,০০০ ইউরোটি ছিল, তো এখানে টোটাল ১৫,৮০০ ইউরো। তো এই ১৫,৮০০ ইউরোকে যদি আমি টাকায় কনভার্ট করি, তো কনভার্সন রেটটা যদি আমি ১৩৫ বা ১৩৬ এরকম ধরি, সেক্ষেত্রে ২১,৫০,০০০ টাকার আশেপাশে অ্যামাউন্টটি আসে। এবং পাশাপাশি আপনাকে আপনার যে প্লেন ফেয়ারটি রয়েছে, প্লেনের ভাড়া, সেটিও আপনাকে এখানে ধরতে হবে। ধরেন ১,০০,০০০ টাকা আমি ধরে নিলাম এখানে। সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটি কত দাঁড়াচ্ছে? ২২,৫০,০০০ টাকা। এখন আপনার যে টিউশন ফি এবং আপনার যে লিভিং কস্ট, আপনার যে সিটি, এই অনুযায়ী কিন্তু আপনি হিসাব করে নিতে পারেন। যদি প্যারিস হয়ে থাকে আপনি পার মান্থ ১২০০ করে আপনি ধরবেন। যদিও আসলে ১২০০ টাকা বা অন্যান্য সিটিগুলোতে ৯০০ টাকা খরচ হয় না, এর চেয়ে অনেক কমই হয়ে যায়। বাট এম্বাসি এভাবে আসলে হিসাব করতে চায়। তো আমি আপনাকে যে ক্যালকুলেশনটি দেখালাম সেটি কিন্তু ১ বছরের। তো এম্বাসি মূলত আসলে আপনাকে ১ বছরের ভিসা দিবে, আর ১ বছরের স্টেটমেন্টটি আপনাকে দেখাতে হবে। কিন্তু যারা ব্যাচেলর ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যখন ক্যাম্পাস ফ্রান্সে যাবেন, ওনারা কিন্তু আপনাকে বলবে আপনাকে ৩ বছরের স্টেটমেন্ট দিতে হবে। অর্থাৎ ৩ বছরের যে কস্টটি, সেটি আপনাকে স্টেটমেন্টে দেখাতে হবে। এটি আসলে ওনারা কেন করেন আমি জানি না। নরমালি আপনাকে ১ বছরেরই ভিসা দিবে। সো আপনাকে ১ বছরেরই টাকা দেখানো প্রয়োজন। বাট ক্যাম্পাস ফ্রান্স কিন্তু আপনাকে যেটা বলবে যে আপনার ৩ বছরের যে টিউশন ফি এবং লিভিং কস্ট, এটি আসলে দেখাইতে, যারা ব্যাচেলর ক্যান্ডিডেট রয়েছেন। এটি আসলে ওনারা কেন করেন আমি আসলে জানি না। তবে এই ৩ বছর হিসাব করলে কিন্তু আসলে টাকার অ্যামাউন্টটি অনেক বেশি হয়ে যায়। তো আপনাদের যাদের আসলে সম্ভব তারা অবশ্যই দেখাবেন, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় আসলে কিছু করার নেই। আপনি জাস্ট ১ বছরের যে হিসাবটি সেটি দেখাইলেও অনেক ক্ষেত্রে আশা করি ভিসা হয়ে যাবে। তো আর যারা মাস্টার্স ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি নেই। তাদের জাস্ট ১ বছরের দেখাইলেই হয়ে যাবে। বাট ব্যাচেলর ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের যদি সম্ভব হয় আপনি ১ বছরের দেখানোর পরেও আরও যদি বেশি দেখাতে পারেন, এটা আপনার জন্য আসলে ভালো। তো নরমালি কিন্তু এম্বাসি আপনার কাছে ৬ মাসের স্টেটমেন্ট চেয়ে থাকে। তো অনেকেই কিন্তু দেখা যায় যে ৩ মাসের স্টেটমেন্ট দিয়ে দেয়। তো ৩ মাসের স্টেটমেন্ট দিয়েও কিন্তু অনেকে ভিসা পায়। বাট আমি বলব এটা রিস্ক হয়ে যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ৬ মাসের একটি স্টেটমেন্ট দেয়ার, সেটা আপনার জন্য সেফ হয়। তো মূলত কখন আপনি এই টাকাটি রাখবেন? যদি আপনি সেপ্টেম্বর সেশনে যেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে জানুয়ারির শুরুর দিকে, অর্থাৎ ধরেন আপনি ২৫ সালে আপনি সেপ্টেম্বর সেশনে আপনি যেতে চান ফ্রান্সে। তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, ২০২৫ সালের জানুয়ারির যে শুরুর দিকে আপনাকে ব্যাংকে এই টাকাটি রেখে দিতে হবে। আপনার যে ২২,৫০,০০০ টাকা আপনি হিসাব করেছেন, এই ২২,৫০,০০০ টাকা কিন্তু আপনাকে এই ২০২৫ সালের জানুয়ারির শুরুর দিক থেকে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এবং শুধু টাকাটি রাখলেই হবে না, আপনি যদি বিজনেস দিয়ে থাকেন, বিজনেসে নরমালি যেটা হয়ে থাকে, টাকা আপনার ডিপোজিট হবে, উইথড্র হবে। এই ধরনের যে নরমাল যে টাকার যে লেনদেনটি, সেটি কিন্তু আপনার থাকবে আপনার অ্যাকাউন্টে। এটা আপনার অ্যাকাউন্টকে আসলে বিশ্বাসযোগ্য করে তোলে যে আসলেই আপনার স্পন্সর একজন বিজনেসম্যান, বা আপনার যদি জব হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে যে ওনার যে স্যালারি, সেই টাকাটি এখানে ইন করছে, আউট হচ্ছে, আপনার এক্সপেন্স, ডেইলি এক্সপেন্স এর জন্য আপনি টাকা উইথড্র করছেন। কিন্তু আপনার যেই টাকাটি আমি বললাম হিসাব করে ২২,৫০,০০০ টাকা, এই টাকাটি কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে সবসময়ই থাকতে হবে। আপনি যদি অনেক টাকা এখান থেকে উইথড্র করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার একটি রিস্ক হয়ে যাবে। তো এই টাকাটি কিন্তু আপনার সবসময় আপনার এই ৬ মাস ধরে আপনার অ্যাকাউন্টে থাকবে, এবং আদার্স যে লেনদেনগুলো, ন্যাচারাল যে ফ্লো একটি ব্যাংক অ্যাকাউন্টের, সেটি কিন্তু আপনার দেখাইতে হবে।
তো আপনি যদি জানুয়ারির শুরু থেকেই আপনার টাকাটি রাখেন, সেই ক্ষেত্রে আপনার জুন মাসের শেষের দিকে অর্থাৎ জুনের যে 30 তারিখ তখন কিন্তু আপনার এই যে টোটাল একটি 6 মাসের আপনি স্টেটমেন্ট সেখান থেকে তুলতে পারবেন। কারণ দেখা যাচ্ছে আপনাকে কিন্তু এম্বাসিতে মোটামুটি জুলাইয়ের দিকে আপনার ভিসার জন্য এপ্লাই করতে হবে। তো তখন যেন আপনার হাতে এই যে ব্যাংক স্টেটমেন্টটি থাকে 6 মাসের, সেইজন্য কিন্তু আপনাকে এই জানুয়ারির 1 তারিখে বা এরকম শুরুর দিকে আপনাকে টাকাটি রাখতে হবে ব্যাংকে এবং নরমাল যে লেনদেন সেটি আপনাকে করতে হবে যদি আপনি জুলাইয়ে হচ্ছে ভিসার জন্য এপ্লাই করতে চান। তো এবার আসি কিভাবে আপনি এই টাকাটি দেখাবেন। তো এটা মোটামুটি আমি অলরেডি আলোচনা করে ফেলেছি যে বিজনেসম্যান হলে বিজনেসের অ্যাকাউন্ট আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট, পাশাপাশি আপনি একাধিক অ্যাকাউন্ট দেখাতে পারেন। আপনার সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আপনি দেখাইতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনার একাধিক অ্যাকাউন্টে কিন্তু টাকা থাকতে পারে। তো এর পাশাপাশি আপনারা যারা ব্যাংকের হেল্প নিতে চান, দেখা যায় যে অনেকেই ব্যাংক হেল্প নিয়ে টাকা দেখাতে চান, সেটাও কিন্তু পসিবল। বাট পুরো টাকাটি যদি আপনি ওইভাবে হেল্প নিয়ে দেখায় দেন, অর্থাৎ কোনো একটি ব্যাংকের মাধ্যমে আপনি জাস্ট ওদেরকে কিছু ইন্টারেস্ট দিয়ে আপনি হচ্ছে স্টুডেন্ট লোন নিয়ে টাকাটি দেখাচ্ছেন। পুরো টাকাটি যদি আপনি একটি অ্যাকাউন্টে এভাবে দেখিয়ে দেন, তাহলে কিন্তু এটা আসলে এম্বাসি বুঝতে পারবে যে আপনি আসলে ব্যাংক হেল্প নিচ্ছেন। তো আপনি যেটি করতে পারেন পার্শিয়ালি কিছু টাকা আপনি হচ্ছে কোনো একটি ব্যাংকে এভাবে আপনি হেল্প নিয়ে দেখালেন। পাশাপাশি ওনার যে অন্যান্য অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট বা জব অ্যাকাউন্ট সেখানকার স্টেটমেন্ট আপনি দিলেন। অন্য আরেকটি সেভিংস অ্যাকাউন্টে আপনি পর্যাপ্ত টাকা রাখলেন। এভাবে টোটাল অ্যামাউন্টটি যদি আপনি দেখান একাধিক অ্যাকাউন্টে, যদি আপনি আসলে ব্যাংক হেল্প নিয়ে থাকেন, তো আসলে পুরোপুরি যদি আপনি ব্যাংক হেল্প নিয়ে দেখান, তাহলে এটা কিন্তু আপনার জন্য আসলে অনেক বেশি রিস্ক হয়ে যাবে। আর নরমালি আপনার যে টাকাটি এটি কিন্তু আপনাকে এফডিআর করার চাইতে কিন্তু আপনি নরমালি সেভিংস আকারে দেখানোটাই ভালো। এফডিআর দেখালে কিন্তু আসলে অনেকটাই রিস্ক থেকে যায়। তো আপনি জাস্ট চেষ্টা করবেন এটাকে একটা সেভিংস অ্যাকাউন্টে দেখাইতে, কোনো এফডিআর না। বা এফডিআর হইলেও আপনি পার্শিয়ালি দেখাইতে পারেন, বাট পুরো টাকাটা আপনি কখনোই এফডিআর এ দেখাতে যাবেন না। এটা অনেক বেশি রিস্ক হয়ে যায়। তো এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে কোন ব্যাংক আসলে স্টুডেন্ট যেই হেল্পটি দিয়ে থাকে, স্টুডেন্ট লোন বা এই ধরনের বিষয়গুলো। তো এটা কিন্তু মোটামুটি সবগুলো ব্যাংকই এই ধরনের হেল্প দিয়ে থাকে। আপনি যেকোনো ব্যাংকে গেলেই যেখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে, তো সেখানে গেলে আপনি কথা বলে আপনি দেখতে পারেন। মোটামুটি সব ব্যাংকই এই ধরনের হেল্প এখন দিয়ে থাকে। আরেকটি প্রশ্ন হয়তো আপনারা করতে পারেন, সেটি হচ্ছে আপনি কোন ব্যাংকের আপনার আসলে স্টেটমেন্ট দেখাবেন। এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই আসলে। আপনি যেকোনো অ্যাকাউন্ট আপনার যে অ্যাকাউন্টগুলো সচল রয়েছে, আপনি সেই অ্যাকাউন্টগুলোতে জাস্ট আপনার স্টেটমেন্ট দেখালেই হবে। এটা আসলে নির্দিষ্ট কোনো ব্যাংক নেই যে এই ব্যাংকগুলোতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে বা এগুলোতে থাকলে সমস্যা। এরকম আসলে সেরকম কোনো বিষয় আসলে নেই। আপনি যেকোনো অ্যাকাউন্টে আপনার স্টেটমেন্টটি দেখাতে পারেন। তবে অবশ্যই ব্যাংকটি আপনার অ্যাকাউন্টটি অবশ্যই পুরাতন একটা অ্যাকাউন্ট হতে হবে। আপনি রিসেন্টলি ওপেন করেই জাস্ট টাকা রেখে দিলেন, এরকম হলে কিন্তু আসলে বিশ্বাসযোগ্য হয় না। আপনার অ্যাকাউন্টটি যেই অ্যাকাউন্টটি আগে থেকেই সচল রয়েছে, তো সেই অ্যাকাউন্টে আপনি হচ্ছে মূলত টাকাটি দেখাবেন। তো আমি আশা করি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনাদের যত ধরনের কোশ্চেন ছিল আমি কিন্তু অ্যান্সার দিয়েছি আশা করি। তো এরপরেও যদি কারো কোশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।